Actually, devil hunt 1, 2, it will not matter. If you want to catch the devils, you have to develop the plan accordingly. You have to have proper intelligence and you have to have এখানে the তো intent, প্রথম প্রশ্ন এসে যায় desire, ওয়ানে কি হয়েছিল desire, ওয়ানে ডিজায়ারটা দরকার, ইচ্ছা দরকার। ইফ দি ইন্টেন্ট ইজ নট দেয়ার, এগুলি সব প্ল্যান এগুলো দিজ আর বোগাস ইন মাই ভিউ। আমি প্রথমেই আপনাকে বলি যে এই যে অপারেশন ডেভিল হান্টের জন্য যে আপনি জাল তৈরি করেছেন, এই জালটা তো আপনি প্রথমেই তো খুলে রেখেছিলেন, তো সব ডেভিল তো তখনই বের হয়ে গেছে। সেই সব ডেভিল এখন ট্রেন্ড হয়ে এসে এখন তারা টার্গেটেড কিলিং করছে। আমি হাদির কেসটাকে ধরতে চাই প্রথমে। সেটা হচ্ছে যে হোয়াই হাদি, এই প্রশ্নটা সবাই জানে যে এত হাদি কেন। বিকজ হাদি কেন এটা জানার আগে দরকার যে হাদি অ্যাকচুয়ালি কাদের চক্ষুশূল। হাদি হইল ইন ব্রডার সেন্সে ইজ দি চক্ষুশূল অফ অল অ্যান্টি আওয়ামী লীগ আর আওয়ামী লীগের ফ্যাসিস্ট যারা তাদের এবং তাদের সমর্থক, তাদের যে সমস্ত ইন্টেলেকচুয়াল গ্রুপ আছে তাদের, এবং তাদেরকে যারা পালে সেটা হলো ইন্ডিয়ান অথরিটি। প্রথম কথা, অ্যাকচুয়ালি বাংলাদেশের সব মানুষের বোঝা উচিত দ্যাট জিওপলিটিক্যালি অ্যান্ড ফর দি ভেরি ডেফিনিট রিজন, ইন্ডিয়া কোনোদিন একটা ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ স্ট্যান্ডিং অন ইটস ওন ফিট উইথ ইটস ওন স্ট্রেংথ অ্যান্ড কারেজ, ইন্ডিয়া এটা চায় না। এবং এটার প্রমাণ সেই মুক্তিযুদ্ধ শুরু হওয়ার থেকে শুরু করেছে। প্রথমে তারা চেষ্টা করেছে মুক্তিযোদ্ধাদেরকে ভাগ করতে, সেটা পারে নাই। তারপরে কি করলো, তারা একটা সামরিক বাহিনী, একটা স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করার জন্য একটা প্যারালাল বাহিনী, একটা মিলিশিয়া বাহিনী তারা তৈরি করলো এবং সেনাবাহিনীকে আন্ডারমাইন করা শুরু করলো। এবং যাদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি, এই মুজিব বাহিনী কি ছিল, তারা তো ওই পাশে বসে ট্রেন্ড হওয়ার পরে তারা বাংলাদেশে এসে মুক্তিযোদ্ধাদেরকে মারতে শুরু করেছে। কোন মুক্তিযোদ্ধারা? যারা রাজনৈতিকভাবে ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তাদেরকে। এরপরে চলো 75-এ আসলো একজন, যখন এই সমস্ত ম্যাসিভ পরিবর্তনের পরে যখন আওয়ামী লীগ গণতন্ত্র খেয়ে ফেললো, সব দল খেয়ে ফেললো, পত্রিকা খেয়ে ফেললো, 30,000 জাসদের কর্মীকে মারলো, লাখ লাখ লোককে তারা বিতাড়িত করলো। এরপরে কি হলো, যখন এটার একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হলো, আমরা পেলাম একজন রেভলিউশনের মাধ্যমে একটা প্রেসিডেন্টকে পেলাম যে সর্বপ্রথম শুধু বাংলাদেশের মাটি মানুষকে নিয়ে তার রাজনীতি শুরু করেছে এবং তাদেরকেই তার মাথার ভাবনার কেন্দ্রবিন্দুতে রেখেছে। তাকে তারা মাত্র 3.5 বছর রেখেছে। এরপরে যে কাজটা করেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেটা হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিম্পলি চ্যালেঞ্জ দ্য ইন্ডিয়ান সুপ্রিমেসি এট দ্যাট টাইম ইন দিস সাবকন্টিনেন্ট অ্যান্ড রিক্যাপচার তালপট্টি। তালপট্টি ক্যাপচার করার 11 দিনের মধ্যে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিন্তু তার জীবন দিতে হলো। এবং এটাও কি ন্যারেটিভটা কিভাবে তৈরি করেছে, মুক্তিযোদ্ধারা তারা ক্ষিপ্ত ছিল বা তাদের মনক্ষুণ্ণ ছিল, বিশেষ করে জেনারেল মঞ্জুর, ওই সময় উনি ছিলেন সবচেয়ে সিনিয়র মোস্ট। জেনারেল মঞ্জুরের তার যে ক্ষোভ ছিল যে জিয়াউর রহমান এই সমস্ত কি বলে স্বাধীনতা বিরোধী লোকদেরকে কেন তার পার্লামেন্টে আনলো, কেন তার মন্ত্রিসভায় স্থান দিল। এটা উইদাউট গোয়িং ইনটু দ্য ডিটেইল, জিয়াউর রহমান হলো হি ইজ দি সিম্বল অফ ন্যাশনাল ইউনিটি। উনি ন্যাশনাল জাতিকে একত্ববদ্ধ করতে চেয়েছে। আপনি খেয়াল করে দেখেন, একমাত্র জিয়াউর রহমান এবং খালেদা জিয়া ছাড়া আর সবাই যারা আছে তারা কিন্তু জাতিকে কিন্তু বিভক্ত করেছে। এবং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যত এই সমস্ত যারা ইন্টেলেকচুয়াল বলা হয় তারা কিন্তু প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টায় তারা একটা করে ইস্যু তৈরি করেছে যেন এই জাতিটার মধ্যে, এই একটা ছোট্ট একটা দেশ 18 কোটি মানুষ, এদেরকে ভাগ করার জন্য তারা অস্থির হয়ে গেছে। এবং সেই ভাগ করার কারণেই কিন্তু এই অবস্থা আজকে। আবার যখন জাতিকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি, ঠিক সেই মুহূর্তে কিন্তু জুলাই যোদ্ধাদের উপরে তার প্রথম আঘাত হানলো এই হাদিকে। এবং হাদি কেন?
হাদির যদি আপনি 5 আগস্টের পরে যদি তার কথাবার্তা, তার বিভিন্ন রকম মানে মিডিয়ার সাথে তার যে সম্পর্ক, সাধারণ মানুষের সাথে যে সম্পর্ক, বিভিন্ন রাজনৈতিক দলগুলির নেতাদের সাথে যে সম্পর্ক, সে কিন্তু খুব সাবলীল কথা বলে। তার হলো যা বলে সেটা যে মনে বিশ্বাস করে সেটাই সে মুখে বলে। এবং সে যেটা করলো সেটা হচ্ছে যে সে যেটা সাদাকে সাদা বলতে শিখে, কালোকে কালো বলতে শিখলো, যার ফলে অনেক লোক অখুশি হয়ে গেল। তার অখুশিরা কারা হয়েছে সেটা দেখেন। প্রথমে আমরা দেখলাম যে কিছুদিন আগে থেকে এটা শুরু হলো যে আওয়ামী বুদ্ধিজীবীরা তাকে বেয়াদব বলা শুরু করলো, কারণ সে সত্য কথা বলা শুরু করেছে। সত্য কথা, সেটা আমার সন্তান হোক বা আমার ভাই হোক বা আমার চাচা হোক, সে যদি বলে আমি তো কখনোই এটা পছন্দ করব না। সুতরাং হাদির এই কথা তাদের কারোই পছন্দ হলো। সে একটা গ্রুপকে বানিয়ে ফেললো তার মানে কি বলবো আপনার এটা বিশ্বাসযোগ্য অথবা কি বলে এটা আইডিওলজিক্যাল এনিমি। এরপরে কি করলো, যখন দেশে একটা পরিস্থিতি হয়েছিল, সবাই বলছিল এবং ইন্ডিয়ানরা প্রভোগ করছিল সেনাপ্রধানকে যে আপনি ক্ষমতা নিয়ে নেন, দেশে আবার মার্শাল ল জারি করেন এবং এগুলি সব সাফা করেন। হাদির তখন বক্তব্য ছিল যে মানুষ ১/১১ দেখেছে, সামরিক বাহিনীকে আর মানুষ এই অবস্থায় দেখতে চায় না, এবং সামরিক বাহিনী যদি চেষ্টা করে তাহলে এই জুলাই যোদ্ধারা এবং সাধারণ মানুষ এটাকে ঠেকাবে। সে কিন্তু সেনাবাহিনীকেও অ্যান্টাগোনাইজ করলো। ৮ নম্বর আসনে যখন সে তার প্রার্থিতা ঘোষণা করলো, তখন সে বিএনপির যত নেতাকর্মী আছে ৮ আসনের সবাইকে কিন্তু অ্যান্টাগোনাইজ করলো। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সে শুধু 2টা কথা বলতো যে দেশপ্রেমিক মানে আমাদের সামনে যে উদাহরণটা আছে এটা হলো খালেদা জিয়া, কারণ সে মানুষকে ছাড়ে নাই, দেশকে ছাড়ে নাই, নিজের স্বাস্থ্যের কথা জেনেও উনি নির্ঘাত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, এরপরেও কিন্তু উনি দেশ ছাড়ে নাই। 2 নম্বর হচ্ছে সে জিয়াউর রহমানকে তার আদর্শ ধরত। আর সব শেষে হলো যে সে ভারতের আধিপত্যটাকে একেবারে সে অ্যাকসেপ্ট করে না, এবং তার প্রতিটা বক্তব্যে সে, সুতরাং সে ভারতকে খেপালো, সেনাবাহিনীকে খেপিয়েছে, তারপরে সে বিএনপিকে খেপালো এবং আওয়ামী বুদ্ধিজীবীদের খেপালো। এখন এই 4 দলের টার্গেটে সে পরিণত হলো।